ভারত যার বন্ধু তার শত্রুর দরকার নেই। আমি আপাতত এরকম বন্ধুর চাচ্ছি না। কেন বলা হয় যে সংবিধান পরিবর্তন করতে চায় বাংলাদেশ জামাতে ইসলাম? কারণ বাংলাদেশ জামাতে ইসলাম ৭১ সালে কি করছে? মানবতা বিরোধী অপরাধ করছে। সেজন্য তারা ৭২ সংবিধান পরিবর্তন করতে চায়, কারণ জামাত ইসলাম রাজাকার। এই রাজাকার শব্দটার প্রথম উৎপত্তি হয় 1948 সালে হায়দ্রাবাদে। যখন ইন্ডিয়া আক্রমণ করে তখন হায়দ্রাবাদের সমস্ত মানুষ ইন্ডিয়ান সৈন্যর বিরুদ্ধে যারা যুদ্ধ করে তারা সবাই ছিল রাজাকার। তাহলে মাতৃভূমি রক্ষা করার জন্য যদি কারো নাম রাজাকার হয় তাহলে আমি রাজাকার। ৭১ সালে এদেশের মানুষ যুদ্ধ করলো। ১৬ই ডিসেম্বর কেন পাকিস্তান বাহিনী ভারতের হাতে সারেন্ডার করলো? সারেন্ডার তো করার কথা বাংলাদেশ যে মুক্তিযুদ্ধ মানুষের কাছে, সে কথা তো কেউ বলে না আজ পর্যন্ত। আজকে আরো একটা কথা, বাংলাদেশ থেকে আমি এখানে দিছি কত লক্ষ কোটি টাকা ৭২ সালে চুরি করে নিয়ে যাওয়া হলো আমাদের দেশ থেকে। একবারও ফেরত চাইছে কোন সরকার আজ পর্যন্ত? আমার সম্পদ তো নিয়ে গেছে। কথায় কথায় যে বলেন যে পাকিস্তান সব নিয়ে গেছে, পাকিস্তান কি নিয়ে গেল দেখাই দিলাম এখানে। পাকিস্তান কিছু নেয়নি, যা নিয়ে গেছে ৭২ সালে সব ভারত নিয়ে গেছে। সেদিন আমি বলছি যে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্য চায়না ভেটো প্রয়োগ করছিল ইউনাইটেড নেশনে ৭২ সালে। কেন জানেন? আগস্ট মাসে বলছিল যতক্ষণ এই গুপ্ত কথাটা, এই গুপ্ত এখানে না, তখন আওয়ামী লীগের মুজিববাদ মানে হচ্ছে ইন্ডিয়ান সেনাবাহিনী চলে এদেশে। ৭৫ সাল পর্যন্ত এদেশে আর একটা দেশের সেনাবাহিনী থাকে কিভাবে? হাসিনার সময় ছিল না? আমরা দেখছি না হিন্দি ভাষাভাষী কথা? আমার ৫৭ জন অফিসারকে কেন মানল? সেই কথা শেষ কথা। এইটা আপনারা আন্দোলন ছাড়া ভাই, এটা পার্লামেন্টে পাস হবে, এটা বিএনপি কোনোদিন পাস করবে না। কারণ বিএনপি ক্ষমতায় এসছে কার কাছে? ভারতের কাছে। কি দিয়ে? দস্তখত দিয়ে। সো এই গণভোটের রায় বাস্তবায়ন করতে গেলে আমাদেরকে হয়তো আবার মাঠে নামতে হবে, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত আমরা ভারতের আধিপত্যবাদ মেনে নেব না। আল্লাহ আমাদেরকে সে তৌফিক এনায়েত করুক। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর একটা জিনিস মনে রাখবেন, ভারত যার বন্ধু তার শত্রুর দরকার নেই। আমি আপাতত এরকম বন্ধুর চাচ্ছি না। অত পৃথিবীর বহু দেশ আছে বন্ধু, আর আমরা তাদের কাছে যাব এই বন্ধু থেকে আপাতত নিরাপদ থাকি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। পরমাণু বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন হলো। আমরা শুনলাম যে খালেদা জিয়া স্বপ্ন দেখছে, তারেক জিয়া বাস্তবায়ন করেছে। আমি ঠিক জানি না যে তারেক জিয়া হাতে কোনো আলাউদ্দিনের চেরাগ নিয়ে এসেছিল কিনা, যে পরমাণু তাপ বিদ্যুৎ কেন্দ্র হয়ে যা বললেই হয়ে যাবে, সেটা না। এর জন্য অনেক আয়োজন লাগে। 1961 সালে পাকিস্তান আমলে একটা বাজেটে বলা হলো 2টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করা হবে, একটা হচ্ছে পূর্ব পাকিস্তান, একটা হলো পশ্চিম পাকিস্তানে। ওই নামটা শোনা হলো। এরপরে জমিটা নেওয়া হয়েছিল, 62 সালে জমি নেওয়া হলো আইয়ুব খান আমলে, কিন্তু বিদ্যুৎ কেন্দ্র হয়নি। কারণ তখন বিদ্যুৎ কেন্দ্র 2টি হয়ে গেল পাকিস্তানে, পশ্চিম পাকিস্তান তখন, সেখানেই 2টি বিদ্যুৎ কেন্দ্র। সেই থেকে ওই জমিটা পড়া। স্বাধীনতার পর আবার উদ্যোগ নিলেন, এমনকি ডক্টর ওয়াজেদ, তিনি নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলেন, সেও এই প্রকল্পের ডাইরেক্টর হিসেবে কাজ করেছে। অনেক আয়োজন, আন্তর্জাতিক সংস্থার সাথে নেগোসিয়েশন, এমনকি IAEA এর সাথে নেগোসিয়েশন, ভিয়েনাতে তাদের লোক আসে, দেখে, পরীক্ষা করে। সেগুলি আমরা একে একে সব করে সেই 96 সালের থেকে এই পদক্ষেপ নিই। বারবার এখানে আন্তর্জাতিক প্রতিনিধিরা এসছেন, কারণ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আমরা করব, আমরা নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করব না। সেই চুক্তি তো আমাদের স্বাক্ষর করতে হয়, জাতিসংঘে করতে হয়, সেখান থেকে প্রতিনিধি এসে দেখে যান। এভাবে অনেক কিছু করেই কিন্তু এই পাওয়ার প্ল্যান্টটা আমরা করি। এটা নিয়ে অনেক খেলা, অনেক অপবাদ শুনতে হয়েছিল। তবে আজকে যখন আমার করা, যেমন র্যাডার, বাংলাদেশে আমাদের কোনো আন্তর্জাতিক র্যাডার এমন ছিল না যে আমাদের আকাশ ব্যবহার করছে কিন্তু সেখান থেকে বাংলাদেশ কিছু পাচ্ছে না। এই র্যাডারও কিন্তু 3rd টার্মিনাল করার সাথে সাথে এই র্যাডারটা আমরাই করি। প্রথমে যখন টেন্ডার দেওয়া হয় এবং PPP-তে দেওয়া হবে বলা হয়, তখন এটা প্রায় 1800 কোটি টাকা লাগবে। এত টাকা লাগার কথা না। তখন আমরা সরাসরি ফ্রান্সের সাথে কথা বলি, কারণ ফ্রান্সের থ্যালাস গ্রুপ এই র্যাডারটা তৈরি করে দিয়েছিল পুরোনোটা। তো নতুনটাও আমি চেয়েছি তারা করুক।
তখন তাদের সঙ্গে আলোচনা করে তখন মাত্র 600 কোটি টাকায় এই র্যাডার স্থাপনের কাজ আমরা শুরু করি। ফ্রান্স সরকার আমাদের সেই সহযোগিতা দেয়। আপনারা চিন্তা করতে পারেন যে কত টাকা আমরা বাঁচিয়েছি রাষ্ট্রের। যদিও শোনা যায় আমি মেলা টাকা নাকি বাঁচার করে দিয়েছি, কিন্তু প্রত্যেকটা প্রজেক্টে আপনারা দেখবেন আমরা আলোচনা করে 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 আমরা দাম কমিয়ে কমিয়ে আমাদের খরচ কমিয়েছি, এবং এর মধ্যে অনেকগুলি আমরা নিজের টাকায় করেছি। কারণ কোভিডের সময় আমাদের কিছু রিজার্ভ জমে যায়, সেখানে আলাদাভাবে একটা ফান্ড আমি করে দিই, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড। তার মাধ্যমে টাকা দিয়ে পদ্মা সেতু থেকে শুরু করে বিমানে আমরা যে 11খানা প্লেন কিনলাম, 22টা প্লেন দিয়ে বিমান চলছে, এয়ারপোর্টের উন্নয়ন করা, আন্দারমানিক পায়রা নদী এগুলি ড্রেজিং করা, সবই আমরা করেছি সেখানে। হে বাংলার অবাগা জাতি, তোমরা কি শুনতে পেয়েছ? ব্রুট মেজরিটি দিয়ে যাদেরকে ক্ষমতায় বসিয়েছ, তারা মহান পবিত্র সংসদে দাঁড়িয়ে বলতেছে আমরা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য আর নির্বাচনের জন্য জনগণের সাথে প্রতারণা করেছি। আমাদের মনে একটা, আমরা মুখে বলেছি আরেকটা। সুতরাং আমাদের ক্ষমতা দরকার, আমাদের জনগণ দরকার নাই, আমাদের দেশের দরকার নাই, আমাদের দরকার হলো ভারতকে খুশি করা। সুতরাং সেটাই তারা করতেছে। এখন কি বাংলার জনগণ তোমরা খুশি হয়েছ? কতটুকু খুশি হয়েছ? যদি খুশি হয়ে না থাকো, আমি দাবি করব বাজেট তাহলে অধিবেশন আরেকটা সন্নিকটে জুলাইয়ের প্রশ্ন। সর্বাধিক গুরুত্ব যেন শিক্ষা এবং স্বাস্থ্যে দেওয়া হয়। মাননীয় শিক্ষামন্ত্রী আছেন, দেশকে যদি আগাতে হয় তাহলে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুইটাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। শিক্ষার প্রাণ হচ্ছে টারশিয়ারি লেভেলে, সেখানে রিসার্চ হবে, গবেষণা হবে, জাতির ভবিষ্যৎ ওখান থেকেই বের হয়ে আসবে। দুঃখের বিষয়, গবেষণায় ফকিরের ভিক্ষা দেওয়া হয়। ফকিরের ভিক্ষা দেওয়ার কারণে ওই ভিক্ষাগুলো লুটপাট হয়ে যায় অনেক ক্ষেত্রে, সেগুলোও কাজে লাগে না। তবে আমি একটা সেক্টরকে বরাবর ধন্যবাদ দেই, আজও ধন্যবাদ দেব। এটি হচ্ছে আমাদের কৃষি বিভাগ, কৃষি বিশ্ববিদ্যালয়। তাদের অর্জনকে আমরা অস্বীকার করলে নিজেকে অস্বীকার করার শামিল হবে। তারা এই দেশকে অনেক কিছু দিয়েছেন। মেধাতে ইন্টারমিডিয়েট পাস করার পরে আমাদের সময় যেটা ছিল, সবচেয়ে বড় মেধাবীরা যেত বুয়েটে, এরপরে যারা মেডিকেলে, তারপরে যারা কৃষিতে, এরপরে যারা পাবলিক ইউনিভার্সিটিতে। অবশ্যই তার ব্যতিক্রমও ছিল, অনেক প্রখর মেধাবীও হয়তো প্রায় পাবলিক ইউনিভার্সিটিকে ফার্স্ট চয়েস হিসেবে গ্রহণ করে নিয়েছে। কিন্তু ইন জেনারেল ট্রেন্ডটা এমন ছিল। সেই জায়গা থেকে তৃতীয় অবস্থানের লোকেরা যদি দেশকে এত কিছু দিতে পারলেন, প্রথম এবং দ্বিতীয় অবস্থান কি দিল সেটা এখন পর্যালোচনার দাবি রাখে। এবং এইখানে রাষ্ট্রের দায়িত্ব কতটুকু, দায় কতটুকু, সেটাও পর্যালোচনা করতে। তাদের হাতে যদি পর্যাপ্ত উপকরণ তুলে না দিয়ে আমরা বলি যে কেন তোমরা আমাদেরকে দিচ্ছ না, এটাও হবে অবিচার। এই জন্য আমি দাবি করব বাজেট অধিবেশন সন্নিকটে সর্বাধিক গুরুত্ব যেন শিক্ষা এবং স্বাস্থ্যে দেওয়া হয়। যদি একটা সুস্থ সবল জাতি গঠন করতে হয়, অবশ্যই একটি সুস্থ স্বাস্থ্য ব্যবস্থা আমাদেরকে গড়ে তুলতে হবে। কিন্তু এখানে সবাই স্বাস্থ্য ব্যবস্থার ব্যাপারে হাহাকার করেছেন, সবচেয়ে বেশি হাহাকার করেছেন স্বাস্থ্য সেবার বিষয়টা নিয়ে। অনেকে বলেছেন স্বাস্থ্য সেবা নিজেই রুগী, আমাদেরকে সারিয়ে তুলবে কিভাবে। সঠিক, 1000 শয্যা বিশিষ্ট হাসপাতালে রুগী ভর্তি থাকে 3700। হাউ কুড বি পসিবল? আবার এখন অন্য সমস্যাও দেখছি। এই ফ্যাসিস্ট আমলে যোগ্য দক্ষ ডাক্তারদেরকে বহু দূরে বদলি করা হয়েছে, যেখানে তাদের মেধারও কোনো মূল্যায়ন করা হয়, এবং সেখানে এটাকে কাজে লাগানোরও কোনো সুযোগ ছিল না। আবার অনেককে ওএসডি করা হয়েছে। আমাদের সম্মানিত মন্ত্রী, তার ছোট ভাই, সেও একজন ডাক্তার, আমাকে একদিন আক্ষেপের সুরে বলেছিল, শফিক ভাই, আগামীতে যদি আমাদের সরকার গঠিত হয়, একটা গাল দিয়ে বলেছিল, গাল অবশ্য সভ্য সরকার, যে আমাদেরকে অমুক জায়গায় তমুক জায়গায় দিয়েছে, ওদেরকে আমরা বাংলাদেশের সীমানার ভিতরে না রেখে ওদেরকে আমরা ট্রান্সফার করব তালপট্টিতে। আমি বলেছিলাম, হোয়াটস ডিফারেন্স? তুমি আর আমি যদি এইটাও করি তাহলে তো একই কাজ করলাম।
মাননীয় স্পিকার, কিছু কিছু কাজ দুঃখজনকভাবে এখন এরকমই শুরু হয়ে গেছে। ফ্যাসিস্ট আমলে যারা বঞ্চিত ছিল, নিগৃহীত ছিল, ওএসডি ছিল, খালে বিলে তালপট্টিতে যাদের পোস্টিং ছিল, এখন আবার তাদের উপরে সেটা চলে এসেছে। কেন? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মান রেখেই বলছি, তিনি বলেছেন আমরা একটা মেরিটোক্রেটিক নেশন বিল্ড আপ করতে চাই। আমি তাকে বলবো দল আদর্শের ভিত্তিতে নয়, মেরিট এবং কমিটমেন্টের ভিত্তিতে সমস্ত নাগরিকগুলোকে আপনার নেতৃত্বে যেন মূল্যায়ন করা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস যে কাজগুলোই করে গেছেন, এই ফাঁদ থেকে, এই চুক্তি থেকে বাংলাদেশকে বের করে আনার মতো মেধা, বাংলাদেশকে বের করে আনার মতো কোনো যোগ্য ব্যক্তি এই সরকারেও নেই, বিরোধী দলেও নেই। এই চুক্তিগুলো বের করে আনার জন্য আমাদের সম্ভবত হতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আবার ডাকা লাগতে পারে। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ছিল, ওনাকে আসলে আমরা পশ্চিমা যে নীতি আছে এরই ধারক বাহক মনে করতাম। এখন পর্যন্ত আমরা চুক্তিগুলো যতটুকু সামনে এসেছে সেটাতে মনে করি যে উনি বাংলাদেশটাকে পশ্চিমা বলয়ে ঢুকায় ফেলতে, পশ্চিমা বলয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছেন, এবং উনি আমাদের বাংলাদেশটিকে চেয়েছিলেন যে শতভাগ যেন ভারতের পেটের ভিতরে আমরা ঢুকে না থাকি। এবং সরকার এই পাতা ফাঁদ থেকে বের হয়ে আসতে পারতেছে না, কারণ বৈশ্বিক যে যুদ্ধটা লাগলো, ইরান এবং আমেরিকার যে যুদ্ধটা, এটা আমাদেরকে আরও জটিল করে তুলেছে। দেখেন, ডোনাল্ড ট্রাম্প যখন প্রতিটা দেশের উপর কর আরোপ করতেছিল, আমরা কিন্তু 37% করের চাপের ভিতর পড়ে গেছিলাম, তখন এই চুক্তিগুলো করা হয়। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস ভালো যুক্তি দিতে পারবেন, উনি যেহেতু এখনও বেঁচে আছেন, সুস্থ আছেন, উনি ভালো বলতে পারবেন। আর আমার মনে হয় সরকারের যদি সামর্থ্য থাকে এই দ্বিপাক্ষিক চুক্তি থেকে বের হয়ে এসে আমাদের মনে হয় যে একদম চীনের সাথে, পাকিস্তানের সাথে একদম খোলামেলা চুক্তি বাণিজ্য করা উচিত। তবে আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কাজগুলোই করে গেছেন, এই ফাঁদ থেকে, এই চুক্তি থেকে বাংলাদেশকে বের করে আনার মতো মেধা, বাংলাদেশকে বের করে আনার মতো কোনো যোগ্য ব্যক্তি এই সরকারেও নেই, বিরোধী দলেও নেই। এই চুক্তিগুলো বের করে আনার জন্য আমাদের সম্ভবত আমি ইন্ডিয়া হলো আমাদের জন্য একটা মডেল কান্ট্রি। ইন্ডিয়াতে মুসলমানদেরকে প্রতিনিয়ত হত্যা করা হচ্ছে, জঘন্যভাবে, নির্মমভাবে, বাড়িঘর থেকে উচ্ছেদ করা হচ্ছে, মসজিদ ভেঙে মন্দির করা হচ্ছে। একটা মুসলমানকে পাবেন না সেই দেশের বিরুদ্ধে কথা বলতে। দেখাতে পারবেন? পারবেন না। তারা দেশের বিরুদ্ধে কথা বলে না, সমস্ত কষ্টকে সহ্য করে থাকে। আর আমরা, আমার জানা মতে, বাংলাদেশে মতো অসাম্প্রদায়িক দেশ পৃথিবীতে কোথাও নাই, কিন্তু বারবার এই ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে। তারা নিজেরা গল্প তৈরি করছে যে এটা সাম্প্রদায়িক দেশ। হত্যা করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাকে নিয়ে, তারা নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে।